এই সিজনে বার্সেলোনার খেলা দেখে আপনার কেমন লাগতেছে? আমি নিশ্চিত যে আপনি উত্তেজনায় টগবগ করতেছেন যদি বার্সা সাপোর্টার হন। যে হ্যান্সি ফ্লিকের আন্ডারে যে খেলাটা খেলতেছে। আরে লাস্ট ম্যাচে ওই রিয়াল সোসিয়াদের বিপক্ষে ওই অফসাইড বিতর্কে ওই হেরে যাওয়া এটা নিয়ে মাথা ঘামায়েন না। এটা দ্রুত ওভারকাম করবে, আবার দেখবেন ওই ঘটনা ঘটতেছে। যেভাবে বার্সেলোনা প্রবল প্রতাপে বায়ার্ন, রিয়াল মাদ্রিদরে হারাচ্ছে সেটা চলতে থাকবে। এর কোনোটাই আসলে আমার কাছে মূল ব্যাপার না। আমি অনেক বছর পরে আপনারা জানেন যে একটু মোটামুটি খেলা দেখা শুরু করছি। আমার কাছে যেটা খুব খুব অস্বাভাবিক লাগতেছে চোখে, আমি লাস্ট যে সময় খেলা দেখা ছাড়ছি সেই সময় থেকে এই সময় এসে তাকায় দেখতেছি যে বার্সেলোনাকে খেলতে দেখলে আসলে একটা কলেজ টিম বলে আমার মনে হচ্ছে। যে মনে হচ্ছে যে একদল কিশোর বা মাত্র কৈশোর পার হওয়া খেলোয়াড় মাঠ ধরে দাপায় বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি যখন আমি এই যে ইয়ামাল, পেদ্রি, জাভি, পাউ কুভার্সি এদের দেখি, তখন আমার মনে হয় যে এটা হাই স্কুল টিম। মানে মনে হয় যে মাত্র স্কুল পার হয় একদল বালক খেলা করে বেড়াচ্ছে। স্ট্যাটিস্টিক্সও তাই বলতেছে। বার্সেলোনা এখন ইউরোপের অ্যাভারেজ বয়সে সবচেয়ে কনিষ্ঠ দল নিয়ে লা লিগা খেলতেছে বা ইউরোপিয়ান ফুটবলে কম্পিট করতেছে। তো আমরা একটু দেখি যে এটা কি বার্সেলোনার একার ক্যারেক্টার, নাকি ইউরোপের ফুটবলের চেহারাটাই আসলে এরকম বদলে গেল, এবং বদলে গেলে সেটা কেন বদলে গেল, এই সায়েন্সটা কিভাবে হলো। দেখেন, শুরুতে কয়েকটা ইনফরমেশন দেই, মানে এটা আমার আগ্রহ তৈরি করার পরে আমি গোটাগুটি করতেছিলাম যে আসলে কি ওয়ার্ল্ড ওয়াইড খেলোয়াড়দের অ্যাভারেজ এজ কমে গেল কিনা। ইউরোপিয়ান ফুটবলে আমরা একসময় দেখতাম যে অ্যাভারেজ এজ 26-27 থাকতো, বা অ্যাটলিস্ট 25-26 থাকতো। এখন সেটা বার্সার ক্ষেত্রে 24.1-এ নেমে আসছে। এবং ইন্টারেস্টিংলি লা লিগারই 6টা দল এবার 25 বা তার কম অ্যাভারেজের স্কোয়াড নিয়ে খেলতেছে। এখানে 2-3 জন কিন্তু 30+ খেলোয়াড় থাকলেই অ্যাভারেজটা বেড়ে যায়। ফলে আমি দেখলাম স্কোয়াডগুলোর দিকে একটু চোখ বুলাইলাম যে বেশিরভাগ দলের ক্ষেত্রে যেটা হচ্ছে যে 2জন বা 3জন 35+ থাকায় অ্যাভারেজ এজটা 25 হয়ে গেছে। অ্যাকচুয়ালি এদের অ্যাভারেজ এজ হওয়ার কথা 22-23। বার্সার ক্ষেত্রে যেটা সত্যি, আপনি যদি লেভানডোভস্কি বা আরও 2-1জন যে খেলোয়াড় আছে এদের বাদ দেন, তাহলে দেখবেন যে অ্যাভারেজ এজ হয়ে গেছে 20। তাহলে এই সিনারিওটা কেন হচ্ছে? লা লিগাতে 5-6টা দল যাদের অ্যাভারেজ এজ 25, অ্যাকচুয়াল অ্যাভারেজ এজ ওই 2-3টা খেলোয়াড় বাদ দিলে হওয়ার কথা 23। বা আপনি ইউরোপেরই যদি দেখেন, ইউরোপের টপ 5 লিগে যদি দেখেন আপনি, তাহলে অন্তত 10টা দল আছে যাদের অ্যাভারেজ এজ 25 বা এর কম। মানে যেটা বললাম, রিয়েলিটি আসলে আরও কম। এই ঘটনাটা কেন ঘটতেছে? শুধু ইউরোপের ফুটবলে, মানে ক্লাব ফুটবলে এটা করতেছে তা না। আপনি ইন্টারন্যাশনালি যদি তাকান, তাহলে আর্জেন্টিনা, স্পেন, আর্জেন্টিনার অ্যাভারেজ এজ মেসি, ওটামেন্ডি এদের উপস্থিতির পরেও আর্জেন্টিনা দলের অ্যাভারেজ এজ 25-এর কম। স্পেনের অ্যাভারেজ এজ 23-এর কাছাকাছি। এই ঘটনা তার মানে খুব আনএক্সপেক্টেড না। ইভেন ইংল্যান্ড, যারা চিরকাল বুড়ো খেলোয়াড় খেলানো অভ্যস্ত ছিল, সেই দলটারও অ্যাভারেজ এজ এখন 25-26-এর মধ্যে। এই ঘটনাটার তাহলে রহস্যটা কী? কেন সারা পৃথিবী এরকম টিনেজারদের দিকে ঝুঁকে পড়লো? ইন্টারন্যাশনাল ফুটবল বলেন, ক্লাব ফুটবল বলেন, সব জায়গায় একটা ড্রামাটিক চেঞ্জ হয়ে গেছে। একটা রিপোর্টে দেখতেছিলাম যে গত 10 বছরে ইউরোপিয়ান ফুটবলের ক্লাবগুলো 55% তরুণ খেলোয়াড়ের দিকে, মানে টিনেজ খেলোয়াড়ের দিকে বেশি ঝুঁকছে। মানে 10 বছর আগে তাদের টিনেজ খেলোয়াড়ের নাম্বার যা ছিল, এই 10 বছর পরে এসে সেটা 55% বেড়ে গেছে। মানে এই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার। সেক্ষেত্রে ওই যে আমরা কোশ্চেনটা করতে চাচ্ছি যে কেন এটা হলো, সেটার আগে আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, যে আগে এরকম দৃশ্য আমরা কম বেশি দেখতাম। যেমন বার্সেলোনা চিরকালই একটু তারুণ্য নির্ভর দল করে, মানে কিশোর নির্ভর দল করে। এটা একটা বড় কারণ যে ওরা মূলত একাডেমির খেলোয়াড়ের দিকে ফোকাস করে। বার্সেলোনার বেশিরভাগ সময়, দু একটা বিরল সিজন বাদ দিলে, বার্সেলোনা হচ্ছে বেশিরভাগ সময় দল করে লা মেসিয়ার খেলোয়াড় ভিত্তিক। মানে 11 জনের ভিতরে দেখা যায় 6-7 জনই লা মেসিয়ার খেলোয়াড়, একাডেমি থেকে আসছে। এর মাঝে ফ্লিক তো একটা ম্যাচে, কোন একটা ম্যাচ আমি ঠিক মনে করতে পারতেছি না, ওই ম্যাচে খেলোয়াড় নামাইছিলেন সবগুলা লা মেসিয়ার খেলোয়াড় ছিল। এবং এটা মানে রেসপেক্টের সঙ্গে মনে করতে হয় যে এইটা কিন্তু এইবারের যে বিপ্লবটা, এটা শুরু করে দিয়ে গেছে কিন্তু জাভি। কারণ এই গাভি, ইয়ামাল, পেদ্রি, পাও কুবার্সি, এই যারা লা মেসিয়া থেকে আসছে, এগুলোর মূলত জাভি প্রমোট করছেন, সেটাকে ভালোভাবে কাজে লাগাচ্ছেন ফ্লিক। মোটামুটি যারা নিজেদের একাডেমির উপরে বেশি ভরসা করে, আয়াক্স থেকে শুরু করে যারা এরকম ভরসা করে, তাদের দলটা তুলনামূলক ইয়াঙ্গার হয়।
এটা ট্র্যাডিশনালি সত্যি। যেমন মেসিও 17 বছর বয়সে খেলছে, ইনিয়েস্তা, জাভি ওরাও 17-18 কাছাকাছি সময় এই সিনিয়র টিমের কাছে চলে আসছে। এগুলো খুব আনএক্সপেক্টেড না। কিন্তু ওই যে বললাম যে একটা ওভারহাউল হয়ে গেছে ইউরোপ জুড়ে বা ইন্টারন্যাশনাল ফুটবল জুড়ে, টিনেজারদের দাপট বেড়ে গেছে। আপনি আর্জেন্টিনা দলের দিকে যদি তাকান তাহলে এক গাদা পোলাপান খেলতেছে এখানে, নিকো পাস থেকে শুরু করে এচেবেরি পর্যন্ত মনে হয় এই সামনের ইন্টারন্যাশনাল উইন্ডোতে ডাক পেয়ে যাবে। এচেবেরি 16-17 বছর বয়স। মানে আর্জেন্টিনা দলটায় আপনি মেসি আর ওটামেন্ডিরে বাদ দিলে দুদিন পরে দেখবেন সব মানে প্রাইমারি স্কুল গোয়িং বাচ্চারা দলে চলে আসছে। তো এটা কারণটা কি? এটার কারণ নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, আপনারাও গুগল করলে অনেক লেখা পড়তে পারবেন যে এটার দুটো ব্যাপার খুব বড় রোল প্লে করতেছে। একটা হচ্ছে ইউরোপ এবং ইউরোপ জুড়ে একটা বড় ট্রেন্ড শুরু হয়েছে যে তারা মূলত আগের চেয়ে অনেক বেশি টিনেজারদের উপরে ভরসা রাখতে চায়। সেটার একটা বড় কারণ হচ্ছে যে লং সিজন, লং সিজন। দেখেন আগে একটা সিজন শেষ হওয়ার পরে আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও সিজন শেষ ধরেন, তাহলে পরের সিজন শুরু হওয়ার মাঝখানে ক্লাবগুলো একটা বড় ব্রেক পাইতো। বড় দলগুলোর কমপক্ষে 3টে এনগেজমেন্ট থাকতেছে ক্লাবের। লিগ খেলতে হচ্ছে, লম্বা লিগ, তারপরে কাপ খেলতে হচ্ছে যার যার দেশের সঙ্গে, চ্যাম্পিয়ন্স লিগ অথবা ইউরোপা যে কোনো একটা খেলতে হচ্ছে। এটা তো অনেক আগে থেকেই ছিল। এখানে আবার সমস্যা হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে চেঞ্জ আসছে, ম্যাচ বাড়ছে, ইউরোপার ফরম্যাটে চেঞ্জ আসছে, ম্যাচ বাড়ছে, ফলে সব জায়গায় অনেক বেশি ক্লান্তি ভর করতেছে। আবার ইউরোর ফরম্যাট চেঞ্জ হয়েছে, ইউরো এখন অনেক লম্বা হয়ে গেছে। কোপার যদিও ফরম্যাট চেঞ্জ হয় নাই, কিন্তু ওদেরও অনেক ব্যস্ততা বেড়ে গেছে। ওয়ার্ল্ড কাপ বড় হচ্ছে, ওয়ার্ল্ড কাপে দল সংখ্যা বাড়তেছে, লম্বা হচ্ছে খেলার আসর। আবার ক্লাব বিশ্বকাপ নতুন রূপে ফিরে আসতেছে, সেটাও বিশাল আকার ধারণ করতেছে। সব মিলে ফুটবলারদের বসে থাকার কোনো সুযোগ নেই। এখন কথা হচ্ছে একটা ফুটবলারের উপরে কতক্ষণ এই স্টিম রোলার চালাবে ক্লাবগুলো। তাদের ঠিক আছে যে তারা মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে খেলোয়াড় কিনতেছে, কেনার পরে তাদের তো সর্বোচ্চটা নিয়ে নিতে পারলেই তাদের ভালো হয়। কিন্তু সেটা নিতে গেলে মুশকিল হয় কি, তারা তো একটা প্লেয়ার কেনে সাধারণত 3-4 বছরের জন্য। যদি আউট অফ ফর্ম হয়ে যায় তাহলে হয়তো এর ভিতরে লোনে দিয়ে দেয় বা সেল করে দেয়, আর খুব বেশি ফর্মে উঠে গেলে বড় দামে বিক্রি করে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি তো 3-4 বছরের একটা টার্গেট থাকে। তো এক সিজনে যদি আপনি প্রেশার দিয়ে ওই খেলোয়াড়টাকে একদম শুষে নেন, সেকেন্ড সিজনে আপনি আউটপুট পাবেন কোত্থেকে? ওরে দিয়ে তো আপনার 3-4 সিজন এরকম টপ পারফর্ম পেতে হবে। সেইটা আসলে এই সময় আর সম্ভব হবে না যদি আপনি আগের মতো 25-26 জনের একটা স্কোয়াডের ভরসায় পুরো সিজন খেলতে থাকেন। তাহলে উপায় কি? উপায় হচ্ছে ক্লাবগুলো, ইউরোপিয়ান ক্লাবগুলো এখন যেটা করলো, তারা এই স্কোয়াডটা অনেক বড় করে ফেললো। মানে 40-45 জনের একটা পুল বানায় ফেললো, যে এক একটা টুর্নামেন্টে কেউ কাপে একটা স্কোয়াডে ফোকাস করে, কিছু খেলোয়াড় কমন থাকবে, কেউ লিগে একটা স্কোয়াডে ফোকাস করে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে চ্যাম্পিয়ন্স লিগে আবার কিছু কিছু স্পেশাল খেলোয়াড় খেলায় যারা লিগে বা কাপে খেলতেছে না। এই করে তারা একটা ব্যালেন্স করার চেষ্টা করে। এখন সবার তো ম্যান সিটির মতো টাকার দাপট থাকে না যে তারা 3টে স্কোয়াড করার মতো দামি দামি খেলোয়াড় কিনে বেঞ্চে বসায় রাখবে। তারপরও দেখেন পেপ গার্দিওলা ওই টানা 3 না 4 ম্যাচ হারার পরে বলতেছে আমার আর খেলোয়াড় নাই। আসলেই বেচারার ইনজুরিতে 7-8টা খেলোয়াড় বসে আছে। এখন যতই আপনি বেঞ্চ গরম করেন, ব্রাজিলের সেই বিখ্যাত রিজার্ভের কথা বলেন, রিজার্ভ বেঞ্চের কথা বলেন, অ্যাকচুয়ালি বেঞ্চ গরম করে তো ওই অতগুলো ইনজুরি ঠেকানো যায় না। এই জায়গাটায় ইউরোপিয়ান ক্লাবগুলো বার্সেলোনা থেকে শুরু করে ওসাসুনা সব বা ইংলিশ লিগের দলগুলো এখন কৌশল নিয়েছে যে আমরা প্রচুর একাডেমির খেলোয়াড় কিনবো। সেটা আর্জেন্টিনা থেকে কিনবো, লাতিন আমেরিকার বিভিন্ন দল থেকে কিনবো, ব্রাজিল, পেরু, বিভিন্ন জায়গা থেকে এই এজ লেভেল খেলোয়াড় কিনে আনবো। আর হচ্ছে যে দলগুলোর নিজেদের একাডেমির জোর আছে, তারা হচ্ছে একাডেমির প্রচুর খেলোয়াড়ের প্রমোট করতেছে। এক্ষেত্রে সুবিধাটা কি, যে আপনার তো রেজিস্ট্রেশন করার একটা বড় সুবিধা আছে, যে আপনি বিশাল সংখ্যায় খেলোয়াড়দের সিনিয়র দলের রেজিস্ট্রেশন দিয়ে রাখতে পারতেছেন। সুবিধা হচ্ছে যে আপনি মোর ইয়াং প্লেয়াররে আপনি খেলায় ফেলতে পারতেছেন এবং তাদের উপরে একটা বছরের বড় সময় ভরসা করতে পারতেছেন। তাতে আপনার একটু বয়স্ক খেলোয়াড় হলে যে পরিমাণে লোড দিতে পারেন, তার চেয়ে বেশি লোড দিতে পারতেছেন এদের উপরে। আর দ্বিতীয় কথা, আপনার স্কোয়াডের সাইজ অনেক বড় হচ্ছে, আপনি বিকল্প খেলোয়াড় অনেক বেশি খেলাতে পারতেছেন। তাতে ওই যে সিজন জুড়ে যে ক্লান্তিটা, ওইটা হচ্ছে না।
আরেকটা বড় ব্যাপার হচ্ছে যেটার একটু ইঙ্গিত এই অংশের ভেতরেই পেলেন, সেইটা হচ্ছে যে সিনিয়র খেলোয়াড়রা ধরেন যতই ফর্মে থাক, লেভানডোভস্কি বলেন বা এই জাতীয় খেলোয়াড়রা যতই ফর্মে থাক, এই খেলোয়াড়দের দিয়ে না আপনি সারা সিজনের লোড নেওয়াতে পারবেন না। আপনি জাস্ট মেসির কথা ভাবেন, সিজনের শুরুর দিকে মেসি ইন্টার মিয়ামি বা আর্জেন্টিনার হয়ে, এই কদিন আগেও ইন্টার মিয়ামি বা আর্জেন্টিনার হয়ে যত সুন্দর খেললো ইনজুরি থেকে ফেরার পরে, এই 2-3 ম্যাচ, লাস্ট 2-3 ম্যাচ কিন্তু সে না ইন্টার মিয়ামিতে না আর্জেন্টিনা সেই এফোর্টটা দিতে পারতেছে। রোনালদোর কথা ভাবেন, সে সৌদিতে প্রথম দিকে সিজনের শুরুর দিকে যে এফোর্ট দিতে পারে, সিজনের শেষ দিকে এসে দেখলাম যে তার শরীরই চলতেছে না। একটা দুইটা ম্যাচের হাইলাইট দেখি তো, একেবারে দেখি না তা না। ফলে এই জিনিসটা ক্লাব কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট, কোচ সবাই মিলে দেখলো যে আসলে সিনিয়রদের উপরে ডিপেন্ড করাটা খুব টাফ হয়ে যাচ্ছে, কারণ এদের দিয়ে যে লম্বা মৌসুমের ক্লান্তি কাটায় শেষ দিকে আর আউটপুট পাওয়া যাচ্ছে না। ফলে তারা অনেক বেশি আগ্রহী হয়ে পড়তেছে তরুণ খেলোয়াড়দের দিকে। এখানে ইউরোপের কিছু নিয়ম কানুনেরও ব্যাপার আছে। ইউরোপে আগে যেটা ছিল যে আপনি ওই যে ইউরোপিয়ান নাগরিকত্ব না হলে এতজনের বেশি খেলোয়াড়, বাইরের খেলোয়াড় রেজিস্টার্ড করাতে পারবেন না, অমুক তমুক, এই ব্যাপারগুলো এখনও আছে আইনগুলো, কিন্তু এই জায়গায় ফাঁকি দেওয়ার কতগুলো জায়গা ক্লাবগুলো খুঁজে পাইছে গত কয়েক বছরে। সেটা হচ্ছে যে ফ্রান্সের ক্লাবগুলো যেটা করে যে আফ্রিকার যে খেলোয়াড়দের তারা রিক্রুট করে, আফ্রিকার যে বাচ্চাদের, এই বাচ্চাগুলো বাই বর্ন ফ্রান্সের পাসপোর্ট হোল্ডার, কারণ কাগজে কলমে এখনও আফ্রিকার বেশিরভাগ দেশ হচ্ছে ফ্রান্সের উপনিবেশ। ফলে ওরা জন্মানো মাত্রই একটা ফ্রান্সের পাসপোর্টের মালিক হয়ে যায়। ওদেরকে ওরা ফরাসি হিসাবে দেখায়, ফরাসি বাচ্চা হিসেবে দেখায়, রেজিস্টার্ড করে। ফলে ওদের ওই কোটা নষ্ট হয় না, ওরা প্রচুর বাইরের বাচ্চা নিতে পারে। ঠিক একই কাজ ইংলিশ ক্লাবগুলো করে, স্প্যানিশ ক্লাবগুলো করে। কি করে, স্পেনে হচ্ছে আপনার আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন জায়গার বাবা মাদের নাগরিকত্ব কোনোভাবে রিলেশন তৈরি করে যে আগে থেকে উনি স্পেনের নাগরিক ছিলেন। এখন আরেকটা জিনিস হচ্ছে যে এই জায়গাটা আরেকটা বড় কথা মনে করা দরকার, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা, ব্রাজিল বা লাতিন আমেরিকার অনেক পরিবার যাদের হচ্ছে বাচ্চা ফুটবল খেলতে চায় বা আগের জেনারেশন কোনোভাবে ফুটবলের সঙ্গে ওরিয়েন্টেড ছিল, ফুটবলের সঙ্গে সম্পর্কিত ছিল, এরকম ফ্যামিলিগুলো কিন্তু আগে থেকেই সুইচ করে ফেলে, মাইগ্রেট করে ফেলে স্পেনে অথবা ইংল্যান্ডে। ফলে তাদের বাচ্চা জন্মাই স্পেনে বা ইংল্যান্ডে বা ইতালিতে। ফলে তারা ওই পাসপোর্ট নিয়ে জন্মগ্রহণ করে। এক্ষেত্রে তাদেরকে আর বিদেশি হিসাবে রেজিস্টার্ড করাইতে হয় না। এই একটা মহা সুবিধা এখন ইউরোপের ক্লাবগুলো পাচ্ছে। ফলে যা যেমন খুশি যার দরকার এই নতুন নতুন টিনেজ বাচ্চাদের রেজিস্টার্ড করাতে পারতেছে। এটার প্রভাব আমরা এসে এই 2024 সালে দেখতেছি লাস্ট 10 বছরের চেয়ে 55% গ্রোথ শুধু টিনেজ খেলোয়াড়দের ক্ষেত্রে ঘটছে। এখন এই জিনিসটা ভালো না মন্দ, এটা নিয়ে গবেষকরা একটু দ্বিধার মধ্যে আছেন যে এত কম বয়স থেকে এই যে প্রফেশনাল ফুটবলে ঢুকে যাচ্ছে বাচ্চারা, এটা আলটিমেটলি সোসাইটির জন্য কতটা ভালো হবে। আমি এইটা নিয়ে আরেকটু আলাপ করব একদিন। আমি ইউরোপের একাডেমিগুলো নিয়ে একটু কথা বলবো, লা মাসিয়া থেকে শুরু করে বিভিন্ন একাডেমি নিয়ে কথা বলবো। সেখানে আমরা দেখব যে হাজার হাজার বাচ্চার পরিবার প্রতি বছর সম্ভবত মোর দেন 60,000 বাচ্চা আপনার ইউরোপের ফুটবল খেলার জন্য বিভিন্ন একাডেমিতে শুরু করতেছে, এবং এরা যখন দ্রুত প্রফেশনাল ক্যারিয়ারে ঢুকে যাচ্ছে, এদের ভিতরে সবাই কিন্তু লামিন ইয়ামাল বা মেসি হচ্ছে না। এর একটা বড় অংশ 2-3 বছরের ভিতর ঝরে পড়তেছে। এক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, এরা তো ওই একাডেমিক যে এডুকেশন, এটা সময়টা পায় না, কারণ তারা একাডেমিতে ভর্তি হয়ে যাচ্ছে 6-7 বছর বয়সে। এরা যতই চাপাচাপি করেন, একাডেমিগুলো যতই শর্ত দিক, এরা একাডেমিক এডুকেশনে পিছায় থাকতেছে। এই যে ঝরে পড়া অংশটা, এদের সোসাইটিতে খুব সমস্যা হচ্ছে, কারণ এরা মিশতে পারতেছে না, অন্য কোনো জবে যেতে পারতেছে না, ছোটোবেলা থেকে ওই 16-17 বছর বয়স পর্যন্ত ফুটবল ছাড়া কিছু শেখে নাই। ফলে দেখা যাচ্ছে এরা সোসাইটিতে মানায় নিতে পারতেছে না, ইনকাম করতে পারতেছে না, জবলেস হয়ে ঘুরে বেড়াচ্ছে। এর একটা বড় অংশ আত্মহত্যাও করতেছে। এবং সেরকম কতগুলো কেস স্টাডির কথা আমরা ওই পর্বটায় আলোচনা করব, তখন আরেকটু ডিটেল এই ক্রাইসিসটা নিয়ে কথা বলবো। তবে এইটা ঠিক যে এই পরিমাণে টিনেজারদের টপ লেভেল ফুটবলে অংশগ্রহণ খুব ভালো সাইন না। এটা সোসাইটিতে একটা ডিজাস্টার এনে ফেলতে পারে বলে গবেষকরা মনে করতেছেন। তবে পুরো ব্যাপারটার রেজাল্ট বুঝতে আমাদের 4-5 বছর ওয়েট করতে হবে। তখন আমরা বুঝতে পারবো যে এই বছর আমরা এই 23-24-এ যে বিস্ফোরণটা দেখলাম বাচ্চাদের, সেটা আসলে কি প্রভাব ফেলতেছে। সবাই ভালো থাকবেন। আশা করি 4-5 বছর পরে এটার একটা পজিটিভ রেজাল্ট নিয়ে কথা বলতে পারবো। সবাইকে শুভেচ্ছা।